বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী। আজকে তোমাদেরকে ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে আলোচনা শুনবে। একজন উদারনৈতিক সংস্কারবাদী গভর্নর জেনারেল হিসাবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের পরিচয় সর্বজন বিদিত। ইংরেজ শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম পরাধীন ভারতীয়দের উন্নতি সাধন ইংরেজ শাসকদের অন্যতম কর্তব্য বলে উপলব্ধি করেছিলেন। ভারতবাসীর কল্যাণে তিনি বেশ কিছু সংস্কারমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছিলেন। এজন্য তার শাসনকাল ভারতবর্ষে ইংরেজ ঔপনিবেশিক শাসনামলের ইতিহাসে একটি স্মরণীয় যুগ। উইলিয়াম বেন্টিং সম্পর্কে জানা যায় যে প্রথম জীবনে তিনি মাত্র 17 বছর বয়সে ইংরেজ সামরিক বিভাগে প্রবেশ করেন। ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বে নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা তার ছিল। 1803 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজের গভর্নর নিযুক্ত হয়ে কোম্পানির কাজে যোগদানের জন্য সর্বপ্রথম ভারতে আসেন, কিন্তু বিচারপতি ও কাউন্সিলরদের সাথে মতানৈক্য এবং ভেলোরের সিপাহী বিদ্রোহের কারণে 1807 খ্রিস্টাব্দে তিনি স্বদেশে প্রত্যাবর্তনের নির্দেশ পান। দেশে ফিরে তিনি কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হন যে মাদ্রাজে উদ্ভূত পরিস্থিতির জন্য তিনি আদৌ দায়ী ছিলেন না। সুতরাং প্রত্যাবর্তনের নির্দেশ তার প্রতি এক ধরনের অবিচার বলে তিনি প্রমাণ করেন। এই ঘটনার 20 বছর পর বেন্টিং কর্তৃপক্ষের আস্থাভাজন হিসেবে 1828 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। গভর্নর জেনারেল লর্ড আর্মহার্স্ট স্বেচ্ছায় পদত্যাগ করলে লর্ড উইলিয়াম বেন্টিং দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। একজন শান্তিপ্রিয় শাসক হিসেবে সেসব আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান তিনি নৈতিক দায়িত্ব বলে মনে করতেন। এজন্য সাম্রাজ্য বিস্তার নীতির পরিবর্তে তিনি জনকল্যাণকর বহুবিধ সংস্কারমূলক কাজের ব্রত গ্রহণ করেন। তার সংস্কারমূলক কার্যাদি 4 ভাগে বিভক্ত করা যায়, যথা 1 নম্বরে সামাজিক সংস্কার, 2 নম্বরে শিক্ষা সংস্কার, 3 প্রশাসনিক সংস্কার, 4 অর্থনৈতিক সংস্কার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সামাজিক সংস্কার নিয়ে আলোচনা করব। সামাজিক সংস্কার। একজন সমাজ সংস্কারক হিসেবে লর্ড উইলিয়াম বেন্টিং উপমহাদেশের ইতিহাসে অসাধারণ খ্যাতি অর্জন করেছেন। সামাজিক সংস্কারের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য কৃতি হল সতীদাহ প্রথার বিলোপ, ঠগী দমন এবং গঙ্গায় সন্তান নিক্ষেপ নিষিদ্ধকরণ। সতীদাহ প্রথার বিলোপ সামাজিক সংস্কারের প্রথম পদক্ষেপ হিসাবে বেন্টিং বীভৎস ও সামাজিক প্রথা বন্ধ ঘোষণা করেন। সাধারণ অর্থে হিন্দু সমাজে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে বিধবা স্ত্রীর সহমরণে যাওয়াকে সতীদাহ বলা হয়। অর্থাৎ স্বামীর মৃত্যুতে সহগামিনী স্ত্রী হল সতীদাহ। উপমহাদেশের হিন্দু সমাজে সতীদাহ প্রথার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত আছে। ধারণা করা হয় মধ্য এশিয়া থেকে এই প্রথা এদেশে প্রবর্তিত হয়েছিল। সতীদাহ প্রথা 2 ধরনের, যথা 1 সহমরণ এবং 2 অনুমরণ। মৃত স্বামীর সাথে বিধবা স্ত্রীর স্বেচ্ছায় এই একই চিতায় দাহ হওয়া, এটাকে বলা সহমরণ। এবার হচ্ছে অনুমরণ। স্বামী বিদেশে মারা গেলে বিধবা স্ত্রীকে একাকী চিতায় দাহ করা। ধর্মীয় অপব্যাখ্যার আড়ালে সমাজে আস্তে আস্তে এই প্রথা বিধবাদের অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক কার্যকর করার রীতিতে উপনীত হয়। সমাজের প্রগতিশীল ব্যক্তিরা অমানবিক নিষ্ঠুরে প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। 1818 খ্রিস্টাব্দের এক রিপোর্টে জানা যায় শুধু বাংলা প্রেসিডেন্সিতে 839টি সতীদাহ সংগঠিত হয়েছিল। ইংরেজ আমলের আগেও সতীদাহ প্রথা নিষিদ্ধ করার চেষ্টা সম্রাট আকবর পূর্ব ভারতীয় নেতৃবৃন্দ করেছিলেন। 16 শতকে পর্তুগিজ নেতা আল বুকার গোয়াতে এই প্রথা বন্ধ করেন। লর্ড কর্নওয়ালিস থেকে বেন্টিং এর পূর্ব পর্যন্ত অনেক শাসক
অনেক ইংরেজ শাসক সতীদাহ বন্ধ করার কথা ভেবেছেন, কিন্তু দেশীয় ধর্ম ও সমাজগত বিশ্বাসে হস্তক্ষেপ তথা সতীদাহের মতো অমানবিক প্রথার উচ্ছেদ ঘটাতে গিয়ে ভারতে সাম্রাজ্য বিস্তারের কর্মসূচি ব্যাহত হতে পারে এই আশঙ্কায় তারা অগ্রসর হওয়া সমীচীন মনে করেননি। লর্ড উইলিয়াম বেন্টিং এ ধরনের আশঙ্কা থেকে মুক্ত ছিলেন। তাছাড়া রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রমুখ সমাজ নায়কগণ নৃশংস প্রথার অবলুপ্তির জন্য আন্দোলন শুরু করলে প্রগতিশীল লোকজন এগিয়ে আসেন। ফলে এ বিষয়ে সংকোচ ও বিলম্ব না করে বেন্টিং 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা রাষ্ট্রীয়ভাবে বেআইনি ঘোষণা করেন। এবারে ঠগী দমন। ঠগী শব্দটির উদ্ভব হয়েছে ঠগ থেকে। ঠগ শব্দের অর্থ হলো প্রতারক। উত্তর ও মধ্য ভারতে তাদের বিচরণ ছিল। কথিত আছে যে পথচারীদের আক্রমণ করে সর্বশান্ত করা ছিল তাদের পেশা। ঠগী দলে হিন্দু মুসলিম নারী পুরুষ উভয় ছিল। হিন্দুরা কালী দুর্গা এবং মুসলিমরা সাধক নিজামুদ্দিন আউলিয়ার নামে শপথ নিয়ে ছদ্মবেশে প্রতারণামূলক সব কাজ করত বলে তাদের নাম হয় ঠগী। বিদেশি পর্যটকদের বর্ণনায় মোগল আমলে তাদের অত্যাচারের কথা জানা যায়। উল্লেখ আছে সম্রাট আকবর 500 ঠগীকে হত্যা করেছিলেন। ঠগীদের উৎপাত বন্ধ করার জন্য লর্ড বেন্টিং কর্নেল সিলিম্যানের ওপর দায়িত্ব অর্পণ করেন। তিনি ঠগীদের ভাষা আয়ত্ত করে ফিরিঙ্গিয়া নামক একজন ঠগীর কাছ থেকে তাদের গোপন আস্তানা গুলোর খবর সংগ্রহ করেন। 1830 খ্রিস্টাব্দে এক অভিযানে তিনি প্রায় 1500 ঠগীকে নির্মমভাবে হত্যা এবং অনেককে বন্দী করে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। ফলে জনজীবনে স্বস্তি ফিরে আসে। গঙ্গায় সন্তান নিক্ষেপ নিষিদ্ধ। বহুদিন ধরে অন্ধবিশ্বাস অনুসারে ভারতীয় হিন্দু সমাজে দেবতার তুষ্টির জন্য গঙ্গা নদীতে সদ্যজাত শিশু সন্তান নিক্ষেপের মতো নির্মম প্রথা প্রচলিত ছিল। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় মা গঙ্গার হিন্দুরা গঙ্গা নদীকে দেবতা জ্ঞান করে নিকট এই বলে মিনতি করতেন যে সন্তান লাভ করলে প্রথম সন্তান মা গঙ্গাকে দান করবেন। পরবর্তীকালে কেউ সন্তান লাভ করলে তা দেবতার কৃপা মনে করতেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সদ্যজাত সন্তান গঙ্গায় নিক্ষেপ করতেন। এতদ্ধিত কন্যা সন্তান জন্মালে কেউ কেউ অমঙ্গল মনে করে হত্যা করতেন। বেন্টিং কঠোর আইন প্রয়োগ করে এই নৃশংসতা নিষিদ্ধ করেন। শিক্ষা সংস্কারের মাধ্যমে ইংরেজি ভাষা প্রবর্তন করে উপমহাদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থার দ্বার উন্মোচন করে লর্ড উইলিয়াম বেন্টিং। এদেশে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রচলন তার অন্যতম শ্রেষ্ঠ কৃতি। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট বা সনদ আইন ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ছিল। একই বছর সরকারি অর্থ ব্যয়ে তিনি পাশ্চাত্য ধারার কলকাতা মেডিকেল কলেজ এবং বোম্বাইতে এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। তিনি দেশে পাশ্চাত্য শিক্ষার পথ প্রদর্শক ছিলেন। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা প্রশাসনিক সংস্কার নিয়ে আলোচনা করব। প্রশাসনিক সংস্কার করতে গিয়ে প্রথমে তিনি বিচার বিভাগের দিকে নজর দেন। কর্নওয়ালিস প্রবর্তিত ভ্রাম্যমাণ ও আপিল আদালতগুলো তুলে দিয়ে বেন্টিং জেলা কালেক্টরের হাতে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব অর্পণ করেন। জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের দায়িত্ব একজনের হাতে ন্যস্ত করেন। এদের কার্যাবলীর তদারক করার জন্য বিভাগীয় কমিশনার পদ সৃষ্টি করা হয়। তিনি সর্বপ্রথম বিচার ব্যবস্থার দায়িত্বশীল পদে ভারতীয়দের নিয়োগের ব্যবস্থা করেন। তার আইন সচিব মেকলে কর্তৃক ইন্ডিয়ান প্যানেল কোড আজও ফৌজদারি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহায়ক বুক হিসেবে স্বীকৃত। অর্থনৈতিক সংস্কার। প্রথম ব্রহ্মযুদ্ধের বর্তমান মায়ানমার ব্যয় বাহুল্যের ফলে কোম্পানি সরকার চরম আর্থিক সংকটে পড়ে। এ সময় কোম্পানির বার্ষিক আর্থিক ঘাটতি ছিল 10 লক্ষ টাকা। বেন্টিং অর্থনৈতিক সংস্কারের দ্বারা কোম্পানির আর্থিক দুর্দশা লাঘব করে বার্ষিক আরো 15 লক্ষ টাকা উদ্বৃত্তের ব্যবস্থা করতে সক্ষম হন। তদুপরি মানবের একচেটিয়া আফিম ব্যবসার উপর কর ধার্য করে তিনি রাজস্ব আয়ের পথ আরো সুগম করেন। কোম্পানির ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য তিনি সিন্ধুর, আমির এবং
পাঞ্জাবের রঞ্জিত সিং এর সাথে চুক্তি সম্পাদন করেন, পাশাপাশি দেশের ভিতরে বাণিজ্য শুল্ক রহিত করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লর্ড উইলিয়াম বেন্টিং এর বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করলাম। এবার সনদ আইন 1833। সনদ আইনের ভিত্তিতে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য করার সনদ প্রদান করত। সনদ আইনকে ইংরেজিতে বলা হয় চার্টার অ্যাক্ট। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে দেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির 20 বছরের বাণিজ্য মেয়াদ 1833 খ্রিস্টাব্দে শেষ হয়। 1833 খ্রিস্টাব্দের আইনটি পাশ হয় বলে এটিকে 1833 খ্রিস্টাব্দের সনদ আইন বলা হয়। এই আইনের প্রধান কয়েকটি ধারা উল্লেখ করা হলো। এক, এই আইনে কোম্পানিকে ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন করা হয় এবং বাণিজ্যিক অধিকার সংকুচিত করে ভারতবর্ষে রাজনৈতিক কার্যাদি সম্পাদনের ক্ষমতা দেওয়া হয়। দুই, এই আইনের দ্বারা বাংলার গভর্নর জেনারেল ভারতবর্ষের গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হন এবং শাসন কার্যে প্রয়োজনীয় আইন পাশের ক্ষমতা লাভ করেন। তিন, এই আইন দ্বারা বোর্ড অফ কন্ট্রোলের সভাপতিকে ভারত বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। চার, এই আইনে ইউরোপীয়দের জন্য ভারতবর্ষে জমি ক্রয়ের অধিকার স্বীকৃত হয়। পাঁচ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতীয় এবং ব্রিটিশ নাগরিকদের কোম্পানির অধীনে চাকরি পাবার অধিকার এই আইনে ঘোষণা করা হয়। উইলিয়াম বেন্টিং এর কৃতিত্ব। লর্ড বেন্টিং এর কৃতিত্ব বিচার করতে লর্ড মেকলে তাকে যথার্থই একজন প্রজাহিতৈষী কল্যাণকামী শাসক হিসেবে অভিহিত করেছেন। আসলে একজন ঔপনিবেশিক শাসক হিসেবে তার শাসনামল যুদ্ধ বিগ্রহ কিংবা কূটকৌশলমূলক হীন চক্রান্তের রাজনৈতিক সাফল্যের জন্য বিখ্যাত নয়, বরং শান্তি ও বিবিধ কল্যাণমুখী সংস্কারের জন্য ভারত ইতিহাসে তিনি অবিস্মরণীয় হয়ে আছেন। গভর্নর জেনারেল হিসাবে তিনি সর্বপ্রথম উপলব্ধি করেন যে শাসিতের সার্বিক কল্যাণ সাধন শাসকের অবশ্য কর্তব্য। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।